শূন্য রেখায় বেড়া দেয়ায় প্রণয় ভার্মাকে তলব করে ক্ষোভ জানিয়েছে ঢাকা। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে দিল্লিকে বিরত থাকতেও বলা হয়েছে। রোববার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা শেষে ভারতের হাইকমিশনার বলেন, বেড়া দেয়ার ইস্যুতে দুদেশের মধ্যে বোঝাপড়া হয়েছে। বিএসএফ ও বিজিবি একসাথে কাজ করবে। 40 দিনের মাথায় আবারও তলব করা হলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে। রোববার দুপুর 3টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। এ সময় সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব। প্রায় ঘণ্টাব্যাপী চলা আলোচনা শেষে প্রণয় ভার্মা বলেন, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। India's commitment to ensuring a crime-free border. সীমান্তে চোরাচালান ও অপরাধীদের দমন নিয়ে আমরা আলোচনা করেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়েও কথা হয়েছে। এ ব্যাপারে বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সেই বোঝাপড়ার ভিত্তিতে সীমান্তে অপরাধ দমনে দুই পক্ষ সম্মিলিত উদ্যোগ নেবে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় অবৈধভাবে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এতে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা ক্ষুণ্ণ হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সুনামগঞ্জ সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে দিল্লিকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত। ফেব্রুয়ারিতে দিল্লিতে হতে যাওয়া বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ নিয়ে আরও আলোচনা হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে এই ঘটনাটি ঘটে। বিজিবি জানিয়েছে, শনিবার রাতে শহীদুল সহ কয়েকজন বাংলাদেশি ভারত সীমান্তে যান। পাচারকারী সন্দেহে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শহীদুল। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। বিজিবির শমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে আরেক বাংলাদেশি আহত হন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। গণতন্ত্রের ঐতিহাসিক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনকে এ যাবৎকালে সেরা নির্বাচন হিসেবে করার পরিকল্পনা করছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুল্ড ব্র্যান্ডসনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে এশিয়ায় নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করতে হ্যাকনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের দেয়া এক চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নরওয়ে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। এবছরই জাতীয় নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে বিকেল 3টার দিকে সেখানে যান ঢাকায় নিযুক্ত ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে জানায় বিএনপি। দলটি ভবিষ্যতে সরকার গঠন করলে ইউ এর সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়। সেই সাথে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। নির্বাচন কমিশনের একটাই ফোকাস, জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তাদের গুরুত্বে নেই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাফ কথা, সংসদ নির্বাচন ব্যাহত হয় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রোববার দুপুরে আগারগাঁওয়ে এক সভা শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। গত 5 আগস্টের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলায় বসানো হয়েছে প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচন করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এছাড়া একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের সভায় গুরুত্ব পায় এসব ইস্যু। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে একটি আইন করা হয়। এতে এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে যায়। এটি কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে শেষ হয়েছে ইভিএম প্রকল্প। এখন যে মেশিনগুলো আছে সেগুলোর দায় নেবে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এখনও হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। শুরুতে চিকিৎসা করালেও এখন পরিবার হয়ে পড়েছে ঋণগ্রস্ত। সরকারি সহায়তার আশায় থাকলেও ফুরাচ্ছে না অপেক্ষা। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে। অংশ নিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। জয়পুরহাট শহরের 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলি লাগে চোখ ও শরীরের বিভিন্ন জায়গায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা মুখলিসুর রহমানকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। চিকিৎসার খরচ বহন করতে না পারায় দৃষ্টি হারানোর পথে রাকিবুল হাসান। আমি 1 চোখ বাদ হয়ে গেছে, আর 1 চোখ 100-এর মধ্যে 90% দেখতে পাবো, 10% মাইনাস হচ্ছে। আমার ডান চোখটা বাদ হয়ে গেছে। তো এখন যদি আমাকে বাইরে নিয়ে ব্যবস্থা করতে হয়তো চোখের দৃষ্টি ফিরে পারতাম। জুলাই আগস্ট বিপ্লবে আহত হন নাটোরের 81 জন। তাদের অনেকের অভিযোগ, কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি। অনেকের শরীরে রয়েছে ছড়রা গুলি। গুলি করছে, আমার গায়ে অনেকগুলা গুলি লাগছিল, মোটামুটি 14টার মতো লাগছিল। তার মধ্যে একটা চোখে লাগছে। চোখে লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। বলতে বাধ্য হচ্ছি যে অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাজধানীর বনশ্রীতে বিজিবির বুলেটে পায়ের হাড় ভেঙে যায় চাঁদপুরের নাইম ইসলামের। বর্তমানে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা ঋণ করেছে পরিবার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা সরকার পিলখানায় 57 সেনা অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে, এমন অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে তারা হাসিনা সরকারের প্রহসনের বিচারে যারা কারাগারে আটক তাদের মুক্তির দাবি জানান। এ কান্নার যেন শেষ নেই। স্বজন হত্যার বিচার চেয়ে কেঁদে চলছেন 16 বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পর 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে যে বিচার চলছিল সেটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর দাবি ওঠে নতুন করে বিচার করার।
দাবির মুখে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম কমিশনের মতো এই কমিশনের ক্ষমতা ও মর্যাদাও বৃদ্ধির দাবি স্বজনদের। সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে, তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বলেন, সুষ্ঠু বিচারের জন্য শহীদ পরিবারের আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জার। যদি ন্যায় বিচার না আসে, প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। ভারতের ইন্দোরে এবং ভারতের যুগসদস্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনে রাজধানীতে বড় সমাবেশ করা হবে বলেও জানান সমন্বয়করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে নেওয়া হলো বিডিআর মামলার বিচার কাজ। এখন থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিচার অনুষ্ঠিত হবে। রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলাটির বিচার কার্য সরকারি আলিয়া মাদ্রাসার পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত হবে। এর আগে 8 জানুয়ারি সরকারি আলিয়া মাদ্রাসার মামলার বিচার চলবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। 9 জানুয়ারি ছিল এই মামলার বিচারের তারিখ। তবে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালত বন্ধের দাবিতে 8 জানুয়ারি রাত থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরদিন ভোরে এজলাস কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ কারণে ওই দিন মামলার বিচার কাজ অনুষ্ঠিত হয়নি। 19 জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে। ঢাকার কাছে সাভার ও ধামরাইয়ে অভিযানে বন্ধ করার পরও বহাল তবিয়তে চলছে প্রায় অর্ধশত ইটভাটা। কৃষি জমির মাটি কেটে তৈরি হচ্ছে ইট। জনবল সংকট ও সমন্বয়হীনতাকে অজুহাত হিসেবে তুলে ধরছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, নানাভাবে ম্যানেজ করায় দেখেও দেখে না প্রশাসন। এমনকি অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পড়তে হয় তোপের মুখে। জেলা প্রশাসন থেকে এই ইটভাটাটির কার্যক্রম একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা থাকলেও এলাকাবাসীর অভিযোগ যে অভিযানের পরদিন থেকেই ইটভাটাটি আবারও চালু করা হয়েছে। বারবার এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটি তারা অভিযোগ করছেন। তারা বলছেন যেহেতু এই ইটভাটাটি অবৈধ, তাই এটিকে যাতে খুব দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে এটির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি গ্রামের মাহি এন্টারপ্রাইজকে 24 ডিসেম্বর অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপরেও প্রকাশ্যে চলছে ইটভাটার কাজ। সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় মালিক সোলাইমানের লোকজনের বাধার মুখে। এলাকাবাসী জানান, অভিযানের পর 1 ঘন্টার বেশি বন্ধ রাখা যায়নি এই ইটভাটা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। 10-12 জনের মতো লোক সবাই মিলে আইসা লাঠি মাঠি নিয়ে আমাদের 2-3 জনকে দাবড়াইছে। একই দিন অভিযানে বন্ধ করে দেয়া হয় এই এলাকার স্বর্ণব্রিক সহ 7টি ভাটা, কিন্তু ওই দিন থেকেই আবারও পোড়ানো হচ্ছে ইট। এদের কাছে আসলে বাদে তাদেরকে দাও লাঠি চটা লইয়া দাবড়ান দেয়, কাগজ বানায় না, কোনো কিছু বানায় না, জোর জোর করে চালিয়ে আনছে। সাভার ও ধামরাইয়ে গত 1.5 মাসে এমন অন্তত অর্ধশতাধিক ইটভাটায় সমন্বিত অভিযান চালানো হয়। তবে এর বেশিরভাগই এখনও চালু রয়েছে। নানাভাবে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইটভাটাগুলো। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এনফোর্স করা, যে আইনগুলো আছে সেগুলো এনফোর্স করা। যেহেতু আমরা লক্ষ্য করছি যে বছরের পর বছর ধরে অবৈধ ইটের ভাটাগুলো রয়ে গেছে, তাহলে এটার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এড়াতে পারে না। অভিযানের পরও ইটভাটা বন্ধ করা যাচ্ছে না স্বীকার করছে পরিবেশ অধিদপ্তর। জনবল সংকট ও সমন্বয়হীনতাকেই দায়ী দিচ্ছেন কর্মকর্তারা। প্রমাণও পেয়েছি যে তারা 2-3 সপ্তাহের মধ্যে আবার চালু করে ফেলে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নজরদারিটা একটু কম আছে। এই নজরদারি বাড়াতে হবে। সারা দেশে প্রায় 4000 ইট ভাটা রয়েছে, এর মধ্যে ঢাকার আশেপাশেই প্রায় 800। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার সাভারের ইটভাটা নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, সাভারে কতগুলো অবৈধ ইটভাটা রয়েছে এবং এগুলোর কার্যক্রম বন্ধ হচ্ছে না কেন? প্রশাসনকে আসলে কিভাবে ম্যানেজ করছে?
দেখুন, রাজধানীর খুব পাশের দুটি উপজেলা সাভার এবং ধামরাই, এই দুটি উপজেলাতে কিন্তু প্রায় 2 শতাধিকের ওপরে ইটভাটা রয়েছে এবং আমরা বিভিন্ন সময় কিন্তু নানা ধরনের অভিযোগ পেয়েছি বা অভিযোগ রয়েছে। এই 2 শতাধিক ইটভাটার মধ্যে বেশিরভাগ ইটভাটারই কিন্তু কোনো ধরনের কাগজপত্র নেই, নামমাত্র কয়েকটি ইট ভাটার বৈধতা রয়েছে বলে আমরা প্রশাসন এবং এই ভাটার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এমন স্বীকারোক্তি পেয়েছি। আমি এখন যে ভাটাটিতে রয়েছে এটি সাভারের শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকার একটি ইট ভাটা। এই ভাটাটি কিন্তু বছরের পর বছর ধরে তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং এই ভাটাটি কিন্তু অবৈধ। এই একটি ইট ভাটা কিন্তু অবৈধ নয়, এর আশেপাশে গড়ে উঠেছে আরও 4 থেকে 5টি ইট ভাটা এবং কৃষি জমির একদম লাগোয়া এবং কৃষি জমির মধ্যেই কিন্তু এই ইট ভাটাগুলো গড়ে উঠেছে। এই ইট ভাটাগুলো কিন্তু অবৈধ, কিন্তু বছরের পর বছর ধরে ইট ভাটাগুলো চললেও আমরা কিন্তু পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ইট ভাটাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি বা স্থানীয়দের সাথে কথা বলেও কিন্তু আমরা জানতে পেরেছি এই ইট ভাটাগুলো বছরের পর বছর ধরে চললেও কোনো ধরনের এখানে আর্থিক জরিমানা বা ভেঙে দেওয়ার মতো কোনো কার্যক্রম কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছে তারা নেয়নি, যার কারণে কিন্তু প্রতি বছরই এই ভাটাগুলো নতুন করে চালানোর জন্য মালিক পক্ষ কিন্তু উৎসাহ পায়। যদি ভেঙে দেওয়া হতো, আইনের আওতায় আনা হতো, সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষগুলো নিরুৎসাহিত হতো। এবং এই যে সাভার এবং ধামরাইতে 2 শতাধিকের উপরে ইট ভাটা রয়েছে যার বেশিরভাগই অবৈধ। এই অবৈধ ইট ভাটার কারণে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি এই অবৈধ ইট ভাটার যে প্রধান যে কাঁচামাল মাটি, সেই মাটির যোগান দিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভার আশুলিয়ার যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কৃষি জমির মাটিগুলো কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সেই মাটিগুলো কেটে কিন্তু ইট ভাটার কাঁচামাল হিসেবে যোগান দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কৃষি জমিরও কিন্তু একটি ঘাটতি তৈরি হচ্ছে। পরিবেশ সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন অদূর ভবিষ্যতে সাভার শিল্পাঞ্চল, বর্তমানে সাভার শিল্পাঞ্চল হয়ে গিয়েছে, যেসব এলাকাতে এখনও কৃষি জমি রয়েছে সেখানেও কিন্তু এই মাটি খেকুদের কারণে কিন্তু মাটিগুলো ইট ভাটাতে চলেছে, যার কারণে একটা সময় এই সাভার অঞ্চলে যে ফসলের যে উৎপাদনটি রয়েছে সেই উৎপাদনের কিন্তু একটি ঘাটতি দেখা দেবে। সেক্ষেত্রে কিন্তু এখনও যারা কৃষি নির্ভর রয়েছে তাদেরও কিন্তু এক সময় ক্রয় নির্ভর হয়ে যেতে হবে বলে পরিবেশ সংশ্লিষ্টরা যারা রয়েছেন, যারা পরিবেশবাদী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন তারা চাচ্ছেন দ্রুততম সময়ের মধ্যে সাভার আশুলিয়ার যে ইট ভাটাগুলো রয়েছে এই ইট পুরানোর যে মৌসুমটি আসে এমন সময় শুধু সংশ্লিষ্টদের তৎপরতা তারা দেখতে চান না। প্রতি বছরই তারা নামমাত্র কিছু অভিযান করে, বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর তারা কিছুটা নড়ে চড়ে বসেন, কিন্তু এই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী বা স্থানীয় যারা রয়েছেন তারা কার্যত ভূমিকা দেখতে চান। তারা বলছেন স্থায়ীভাবে এই অবৈধ ইট ভাটাগুলো বন্ধের জন্য তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কিন্তু কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। অবৈধ ইটভাটার বিষয়ে সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। এখনো 5 লাখের মতো আসন খালি থাকলেও স্কুলে ভর্তি হতে পারেনি অনেক শিক্ষার্থী। নির্দিষ্ট স্কুল কেন্দ্রিক আবেদন করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে আসন খালি থাকলে অনুমতি নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে স্কুলগুলো। তবে দেশের সব স্কুল একই মানে আনার তাগিদ দিয়েছেন শিক্ষা গবেষকরা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ হয় গত 17 ডিসেম্বর। কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনলাইনে হয় লটারি কার্যক্রম। এবার সরকারি বেসরকারি স্কুলে আসন ছিল 11,16,389টি। বিপরীতে ভর্তির আবেদন করে 9,83,539। অপেক্ষমান তালিকা সহ নির্বাচিত হয় 6,12,818 শিক্ষার্থী। আসন খালি থাকার পরও ভর্তির সুযোগ পায়নি অনেক শিক্ষার্থী। আমার বাচ্চা যেহেতু এখনো ভর্তির সুযোগ পায় নাই, কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে এখনো আসন খালি আছে 5 লাখের মতো, তাই সবাই ভর্তি হতে পারবে। মাউসির অনুমোদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে আসন খালি থাকা স্কুল। ঢাকা শহরের যে স্কুলগুলো, বিশেষ করে বেসরকারি স্কুল, সরকারি স্কুল, এখানে যত চাপ, ভর্তি প্রক্রিয়ার চাপ, এরপরে এর বাইরে কিন্তু সেই চাপটুকু আর নাই। তাদেরকে আবার নির্দিষ্ট বলা আছে যেখানে এরকম হবে না তারা কিন্তু পরবর্তীতে আবেদন কল করতে পারবে বা তাদের কাছ থেকে চাইতে পারে যে কারা কারা ইন্টারেস্টেড, সেটা আমাদের অনুমতি সাপেক্ষে কাজগুলি করতে পারবে।
শিক্ষা গবেষকরা বলছেন, দেশে মানসম্মত স্কুল কম থাকায় সবাই নির্দিষ্ট কিছু স্কুল বেছে নেয়। সব স্কুলকে এক মানে নিয়ে আসতে পারলে এ সংকট দূর হবে। সকল স্কুলকে একই মানের নেওয়া লাগবে, অর্থাৎ যে আমরা যে সকল স্কুলগুলোর জন্য গার্ডিয়ানরা যে এক ধরনের হুড়ুহুড়ি করছে, হুমড়ি খেয়ে পড়ছে, ওই মানের শিক্ষক, ওই মানের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এদিকে স্কুলে ভর্তিতে কেউ অতিরিক্ত টাকা নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান মাউশির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে স্কুল পরিচালনা পর্ষদ কমিটি নিয়ে জামাত বিএনপি সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। রোববার বিকেল 3টার দিকে উপজেলার বুড়াপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, স্থানীয় বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে স্থানীয় জামাতের আমির মুকুল আলীকে হুমকি দেয় স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসির। এই ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করে জামায়াতের কর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে লাঠি সোঁটা নিয়ে তার সমর্থকরা সভায় হামলা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 25 জন আহত হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় স্কুল কমিটি পরিচালনা পর্ষদের আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার নাথপাড়া বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোরগঞ্জের তারাইলে রাউতি ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসান রতন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, নেই কোনো আটকও। এদিকে রোববার ওই ঘটনার জেরে স্থগিত করা হয়েছে উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত 15 জানুয়ারি তারাইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করা হলো। এর আগে রোববার সকালে বিএনপির সম্মেলন ঘিরে ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসান রতন ও বিএনপি নেতা গিয়াসউদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় আবুল হাসান রতন সহ 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক আবুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত 3 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সার্ভার জটিলতায় জমি কেনা বেচায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমির নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নেমেছেন একটি অসাধু চক্র। জনভোগান্তির পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। যশোরের ভূমি অফিসে গত কয়েক মাস ধরে কাজ নিয়ে গেলেই সার্ভারের সমস্যার কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এতে জমি বেচাকেনা সংক্রান্ত জটিলতায় পড়তে হয় ভুক্তভোগীদের। অভিযোগ আছে, সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমস্যার সমাধান করে দিচ্ছেন। মানে যাওয়া মাত্র ভাই এখন না তখন, আমার সময় নেই, আমার ইয়ে করতে পারবো না, তা করতে পারবো না, অথচ দেখছি আমার পরের ফাইল, আগের ফাইল তো গেল, পরের ফাইলগুলো সে করে দিয়ে আসছে। নায়েব অফিসে গেলে যদি টাকা দেন আপনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি টাকা না দেন তাহলে ও এরকম আপনার দাবাদি থাকবে। সফটওয়্যার পরিবর্তন হয়ে কিছুটা সমস্যা হলেও সমাধান হয়েছে বলে দাবি কর্মকর্তার। খাজনা নেওয়াও শুরু করেছি, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। তো আশা করি যে আরও কিছুদিনের মধ্যে এটা আরও দ্রুত করা যাবে, যেহেতু নতুন একটা ভার্সন নতুনভাবে আসছে। লক্ষ্মীপুরে গত এক সপ্তাহে সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়েছে মাত্র 57টি, যেখানে প্রতিদিন 50-এর বেশি দলিল করা হতো। একই চিত্র জেলার অন্য অফিসেও। চিকিৎসার প্রয়োজন, বিয়ে সহ নানা কারণে সম্পত্তি হস্তান্তর করতে না পারায় ভোগান্তিতে গ্রাহক। রাষ্ট্রীয় অফিসে দীর্ঘদিন যাবৎ দলিল লেখালেখি হচ্ছে না, এতে করে সাধারণ মানুষের খুবই ভোগান্তির মধ্যে দিন পার করতেছে। গ্রাহকদের অভিযোগ, জেলা সাব রেজিস্ট্রারকে দলিল ভেদে 50,000 থেকে লাখ টাকা না দিলে কাজ হচ্ছে না। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ নিয়ে থাকেন এবং প্রতিনিয়তই মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার লোকমান হোসেন। 26 নভেম্বর থেকে ভূমি সেবা অনলাইন সার্ভারের সমস্যার পর থেকে দেখা দেয় দুর্ভোগ। পাশাপাশি দলিল করতে না পারায় অলস সময় কাটাচ্ছেন দলিল লেখকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে যুক্ত হয়েছে 13 ব্যাংক সহ 87টি কোম্পানি, আর বাদ পড়েছে 14টি কোম্পানি। এতে করে সূচকে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 326টিতে। রোববার এক সংবাদ সম্মেলনে বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ডিএসই। এদিকে ডিএসইর ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক DS30 তালিকা থেকে বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইসলামী ব্যাংক সহ 9টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে।
এর আগে শর্ত পূরণে ব্যর্থ হয় 2024-এর জানুয়ারিতে 68টি কোম্পানিকে ডিএসইএক্স সূচক থেকে বাদ দেওয়া হয়। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।